বাজেটের 5 ভাগের 1 ভাগই ব্যাংক ঋণ, চাপ ফেলবে বাণিজ্যে, দাবি ব্যবসায়ীদের। থাকছে তথ্য প্রযুক্তি খাতের কর ছাড় সুবিধা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে 6 লাখ বাজার, বস্তায় ভরে নতুন ব্র্যান্ড। জড়িত রাঘব বোয়াল সহ সরকারি কর্মকর্তারাও, দাবি ব্যবসায়ী সমিতির। চিনি শিল্পে ধসের আশঙ্কা। তীব্র গরমে ক্ষতির মুখে চা শিল্প, বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি কুড়ি। বন্ধের মুখে পঞ্চগড়ের বিভিন্ন কারখানা, বাড়তি সেচের পরামর্শ কৃষি বিভাগের। এবং কম খরচে বেশি লাভ, চীনাবাদাম চাষে ঝুঁকছেন উত্তরের চরাঞ্চলের কৃষকরা। চাহিদা ভালো থাকায় আগ্রহ বাড়ছে, এবারে তাপপ্রবাহ ও খরায় ফলন ব্যাহত হওয়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঘাটতি মেটাতে আসন্ন অর্থ বছরে বাজেটে ব্যাংক খাতে ঋণ নেওয়া হবে প্রায় 1.5 লাখ কোটি টাকা, যা সম্ভাব্য মূল বাজেটের 5 ভাগের 1 ভাগ। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক ঋণ নয়, জোর দিতে হবে রাজস্ব বৃদ্ধিতে। আর্থিক খাত স্বাভাবিক রাখতে উন্নয়ন বাজেট কাটছাঁটের পরামর্শ সাবেক ব্যাংকারদের। আর বিনিয়োগে অর্থ সরবরাহের সংকট হলে কর্মসংস্থান বাড়বে না বলে মত অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। একটি পরিবারের আয় যতটা, তার চেয়ে বেশি ব্যয় হলেই ঋণমুখী হতে হয়। ঠিক একই রাষ্ট্রের আয় ও ব্যয় ব্যবস্থাপনার চিত্র। ব্যয় অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না থাকায় লক্ষ্য পূরণে প্রতি বছর সরকার ঋণ নেয় বিদেশি দাতা সংস্থা ও ব্যাংক থেকে। চলতি অর্থ বছর ব্যাংক খাতে ঋণের লক্ষ্য ছিল 1,32,000 কোটি টাকা। আর আসন্ন 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায়ের পাশাপাশি ব্যাংক খাত থেকেও ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে সম্ভাব্য 1.5 লাখ কোটি টাকা। যারা ঋণ নিয়ে কর্মসংস্থান তৈরি করবেন তাদের মত, বাড়তি ঋণ চাপে ফেলবে ব্যবসা বাণিজ্যে। আসন্ন বাজেটে যে ঘাটতি পূরণগুলোর একমাত্র কায়দা হচ্ছে যে রাজস্ব আদায় আমাদের বাড়াতে হবে। এই ক্ষেত্রে আমরা মনে করি যে এই দিকটা আমাদের অনেক দুর্বল। সাবেক ব্যাংকাররা বলছেন, উন্নয়নের বাড়তি খরচ কমাতে কাটছাঁট করতে হবে খাত অনুযায়ী। সরকার যদি বাজেটে ব্যাংকের উপর, লোনের উপর নির্ভর করে, তো বাজেটটা বিলাসবহুল বাজেট করা যাবে না। সামগ্রিক অর্থনীতির অবস্থা বিবেচনা করে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আমাদের যে অবকাঠামোগত ব্যয় বড় বড়, সেইগুলো সরকারকে কিছুটা হিসাব করে করতে হবে। যেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, যেখান থেকে রিটার্ন আসবে, সেগুলোতে যেরকম করতে হবে। নতুন অনেক বিশাল প্রজেক্টে যাওয়া এই মুহূর্তে কিছু ধীর গতিতে করতে হবে। আর বিনিয়োগ সম্প্রসারণে বড় বাধা হিসেবে সরকারের ব্যাংক ঋণ নেয়াকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। এসএমই কে স্পেশাল ক্রেডিটের কথা বলেছিল, মাইক্রো ক্রেডিটটাকে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশ ব্যাংক যে রোল প্লে করেছিল সেটা হলো একটু নিম্নমুখী। আস্তে আস্তে এগুলো সংকুচিত হচ্ছে এবং এখন সমস্ত ডিরেকশনটা হলো ঊর্ধ্বমুখী। গত কয়েক বছরে ঘাটতি বাজেট পূরণে ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্র ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকে সরকারের ঋণ দাঁড়িয়েছে 4,02,000 কোটি টাকা। এর মধ্যে শুধু বাণিজ্যিক ব্যাংকে ডিসেম্বর পর্যন্ত রয়েছে প্রায় 2,80,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ, যাচ্ছি তার কাছে। কাজল, আপনাকে স্বাগতম। কাজল, শুরুতেই আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, প্রতি বছরই আমাদের বাজেটে ঘাটতি থাকে, এবারের সার্বিক চিত্রটা আসলে কি, সেটি যদি একটু জানান। একটু শুরুতেই জানিয়ে রাখি রাইছে, সেটা হচ্ছে যে ঋণ কাঠামো একটা বাজেটের কিন্তু বড় একটা অংশ। প্রতিটি সংসারের মতোই বলা চলে যে জাতীয় বাজেটটি প্রয়োজনে অতিরিক্ত যখন ব্যয় করতে হবে তখন যেমন ঋণ করতে হয়, ঠিক রাষ্ট্র ব্যবস্থা একই অবস্থা, যেটি আমরা প্রতিবেদনে দেখলাম। সেই ধারাবাহিকতায় এবছরও জাতীয় যে বাজেট, সে বাজেটের বড় একটি অংশ বলা চলে যে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। এই বিশাল একটা ব্যবস্থাপনার কিন্তু সব মিলে বলা চলে যে 2.5 লাখ কোটি টাকারও বেশি কিন্তু বিভিন্ন ঋণ নেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকে। এর মধ্যে বৈদেশিক ঋণ রয়েছে এবং ব্যাংক ব্যবস্থাপনা থেকে ঋণ রয়েছে। এর মধ্যে যদি একটু বলি যে আমরা একটু কাগজে দেখি, সেটু প্রতিবেদন, সেখানে তথ্যে যেটি বলছে সেটি হচ্ছে যে জাতীয় বাজেটের ঘাটতি পূরণের চিত্র, সেটি যদি আমরা তাকাই 2021-22 অর্থ বছরের তুলনায় এই 4 বছরের ব্যবধানে কিন্তু দ্বিগুণেরও কিন্তু বেশি হয়ে গেছে সরকারের ব্যাংক থেকে ঋণের যে অবস্থা, সেই ঋণের পরিমাণটি। সেটি যদি আমি বলি 2021-22 ছিল 75,533 কোটি, সেটি কিন্তু 2022-23 এসে দাঁড়িয়েছে 1,22,000, যেটি লক্ষ্য ছিল কিন্তু ওই একই অর্থ বছরে 1,15,000 কোটি টাকা। সেটি কিন্তু আরও 7,000 টাকা বাড়িয়ে 1,22,000 কোটি টাকা, প্রায় 1,23,000 কোটি টাকা দাঁড়িয়েছে। আর 2023-24 1,32,395 কোটি টাকা, আর 24-25 এসে দাঁড়িয়েছে সেই লক্ষ্যটা সম্ভাব্য যদি বলি আমি, সেটি 1,57,000 কোটি টাকা।
এই অবস্থা কিন্তু শুধু ব্যাংক খাত থেকে যদি বলি যে ব্যাংক ঋণ, এছাড়া কিন্তু যেটি বললাম যে বৈদেশিক ঋণ রয়েছে, সাথে সঞ্চয়পত্র থেকে ঋণ রয়েছে। এবং আরেকটি যদি আমরা প্রতিবেদন তথ্য দেখি, সেটি হচ্ছে বলা চলে যে ব্যাংক ঋণ থেকে বাংলাদেশ ব্যাংক খাতের কিন্তু বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক দুটি কিন্তু ভিন্নভাবে ঋণ কিন্তু নেওয়া হয়। সেই আলোকে যদি বলি আমরা যে বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক থেকে টোটাল সর্বমোট কিন্তু এখন পর্যন্ত ঋণ নিয়েছে সরকারের গত কয়েক বছরে 2024 সালে, অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 4,02,350 কোটি টাকা কিন্তু সরকার ইতিমধ্যে ঋণ নেওয়া হয়ে গেছে ব্যাংক খাত থেকে, এবং যেটি 2023 সাল অর্থাৎ গত বছরের জুন পর্যন্ত ছিল 3,93,778 কোটি টাকা। এখানে প্রায় বলা চলে যে 4 লাখ কোটি টাকা যেভাবে বেড়েছে, সেটি কিন্তু ধারাবাহিকতায় গত বছর যেহেতু কম ছিল, সেই তুলনায় আমরা দেখছি আবার বাংলাদেশ ব্যাংকে যে ঋণ সরকার নিয়েছে সেটি কিন্তু চলতি বছর একই সময় 1,22,000 কোটি টাকা দাঁড়িয়েছে, এবং জুন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে 1,57,000 ছিল গত বছর পর্যন্ত। এই কমতির দিকে কমে আসার কারণটি যেটি বলছেন অর্থনীতিবিদরা, সেটি হচ্ছে যে 1,57,000 থেকে 1,22,000 কোটি টাকা এই ব্যবধানটা কমে এসেছে ব্যাংক খাতের অন্যান্য ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু সরকার ঋণ পরিশোধ করছে, অর্থাৎ এক জায়গাতে ঋণ নিচ্ছে, অন্য জায়গা থেকে কিন্তু ঋণ পরিশোধ করছে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের ঋণও কিন্তু আমরা দেখছি 2,80,231 কোটি টাকা দাঁড়িয়েছে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত, যেটি গত বছর ছিল 2,36,138 কোটি টাকা। কাজল, আপনি ব্যাংক ঋণের কথা বললেন, আমি যদি একটু জানতে চাই যে এই যে ব্যাংক ঋণটা যে নেওয়া হবে, এটার প্রভাবটা আসলে কি ধরনের পড়তে পারে? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। সেটি একটা আমরা তথ্যে যাই আসছি, সেটি হচ্ছে যে এই যে ঋণের কাঠামো, আমরা বললাম যে এই চলতি আগামী অর্থ বছরের যে সম্ভাব্য বাজেট, সে বাজেটের প্রায় 5 ভাগের 1 ভাগে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হচ্ছে। এই ঋণের প্রভাবটি কিন্তু সরাসরি পড়ছে বিনিয়োগে এবং কর্মসংস্থানে, যেহেতু বেসরকারি খাতের বড় একটি অংশ ব্যাংক থেকেই এখানে বিনিয়োগ করে তার কর্মসংস্থান সৃষ্টি করে। সেই প্রভাবটি যদি বলি জিডিপির অনুপাতে আমরা দেখি যদি একটি তথ্য, সেটি হচ্ছে অনুপাতে বেসরকারি বিনিয়োগে যে স্থবিরতা, সেটি আমরা দেখছি যে 5 অর্থ বছরে একই চিত্র প্রায়। 2018-19 অর্থ বছর যদি আমরা তাকাই 23.54% সেখানে ছিল জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগ, সেই ধারাবাহিক কিন্তু আমরা এখনও কিন্তু অবস্থান করছি 23.64%। সেক্ষেত্রে বলা চলে যে জিডিপির এই যে অবস্থা আমাদের বেসরকারি বিনিয়োগ, এর একমাত্র কারণ হচ্ছে যে অনেকগুলো এখানে ফ্যাক্টর কাজ করে। সরকার যখন ঋণ নেয় ব্যাংক খাত থেকে, তখন সেখানে একটা ঘাটতি তৈরি হয়, এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে কিংবা সরকারি ব্যাংক আছে, তারা নিরাপদ একটি জায়গা খোঁজে যেখানে ঋণ দিলে কোনো ঝুঁকি থাকবে না, এবং তারা চায় সরকার যত ঋণ নেবে ততই তাদের জন্য ভালো। সেক্ষেত্রে তারা বেসরকারি খাতে ঋণ প্রবাহটা কমিয়ে দিতে চায়, এবং এই অবস্থায় যখন ঋণ প্রবাহ ব্যাংক খাত থেকে ব্যবসায়ী যারা রয়েছেন তারা যখন ঋণ কাঠামো নিয়ে আসতে চায়, তখন তারা বাড়তি ঊর্ধ্বমুখী প্রবণতায় ঋণের যে সুদ সেটি দেওয়ার কারণে ব্যবসায়ীরা সেটা বিমুখ হয়ে যায়, এবং সেটা বিনিয়োগ যখন কমে যায় তখন কর্মসংস্থানও কমে যাবে। রাইসা। কাজল, আপনার মূল্যবান তথ্যের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাইসা। বাজেট নিয়ে আলোচনার জন্য এতক্ষণ স্টুডিওতে ছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। টানা 13 বছর ধরে চলা তথ্য প্রযুক্তি খাতের কর ছাড় সুবিধা বহাল থাকছে আগামী বাজেটেও। তবে বাজেট ঘোষণায় কবে থেকে এ খাতে কর বসবে তার সুস্পষ্ট বার্তা দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। কর অব্যাহতির সুবিধা বহাল থাকলে তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয় সম্ভব বলে দাবি করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা। ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2011 সাল থেকে তথ্য প্রযুক্তি খাতের 27টি ডিজিটাল সেবায় কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। 13 বছর ধরে চলা কর ছাড়ের এই সুবিধা শেষ হচ্ছে আগামী 30 জুন। কর ছাড়ের এই সুবিধার মেয়াদ বাড়ছে নাকি শেষ হচ্ছে তা দিয়ে দোলাচল চলছে কয়েক মাস ধরেই। সোমবার বেসিসের অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, কর অব্যাহতি তুলে নিলে সংকটে পড়বে প্রযুক্তি খাত। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাআল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। তবে অনুষ্ঠানে কর ছাড়ের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সালমান এফ রহমান। বলেন, আসছে বাজেটেও করমুক্ত থাকবে প্রযুক্তি খাত, তবে দীর্ঘমেয়াদে কর ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্যাক্সে যেটা হয়েছে, আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছিলাম, যেহেতু উনি আমাকে কথাটা বলেছেন হ্যাঁ আমরা আস্তে আস্তে কমাবো, আই থিঙ্ক
একটা প্ল্যান দেওয়া হবে, এই বাজেটে অন্তত এই প্ল্যানটা জানিয়ে দেওয়া হবে যে আমরা ট্যাক্স এখন ধার্য করছি না, কিন্তু করব আগামী 2 বছর পরে বা 4 বছর পরে, সো দ্যাট ইউ নো হোয়াট ইজ গোইং অন। অনুষ্ঠানে আগামী 1 বছরের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সব সেবা অনলাইনে দেওয়া হবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে পাড়া মহল্লা সহ বেকারি ফ্যাক্টরির আনাচে কানাচে সয়লাব চোরাই পথে আসা ভারতীয় চিনি। এমন অবস্থায় কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি শুল্ক কমালে ফিরে আসবে সুদিন দাবি করছে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি। সংগঠনটির দাবি, এই কাজের সঙ্গে জড়িত রয়েছে সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও। এমন অবস্থা চলতে থাকলে চিনি শিল্পে ধস নেমে আসবে। দেশের বাজারে চিনির যোগানে ঘাটতি শুরু হয় মার্চের প্রথম সপ্তাহ থেকে। ঠিক তারই সুযোগ নিয়ে কালোবাজারিরা দেশে নিম্নমানের চিনি আনতে শুরু করে ভারত থেকে। প্রতিদিন 6 লাখ কেজি চাহিদার বিপরীতে 42 টাকা প্রতি কেজি চিনিতে রাজস্ব হিসেবে 2 কোটি 52 লাখ টাকা রাজস্ব যাচ্ছে কালোবাজারির পকেটে। রাজধানীর কারণ বাজারে দেখা মিলছে মোটা জাতের ভারত থেকে আমদানি হয়ে আসা চিনির। ক্রেতারা বলছেন কেজিতে 42 টাকা রাজস্ব বাদ দিলে কেজি প্রতি দাম হওয়ার কথা 88 টাকা, কিন্তু এখনো কিনতে হচ্ছে 130 থেকে 140 টাকা কেজি দরে। চিনির দাম তো অনেকদিন ধরেই বেশি, চোরাই পথে আসলে তো আরো কমার কথা, কিন্তু সেই হিসাবে তো কমতেছে না। অবৈধ পথে যে চিনি আসতেছে এটা বন্ধ করা উচিত। বাজারে দেখতে পাওয়া ভারতীয় চিনির উৎস জানা নেই খুচরা দোকানীদের। তাদের দাবি, ডিলারের কাছ থেকে যা পাচ্ছেন বিক্রি করছেন সেটাই। ইন্ডিয়ান মালটা আপনার দামও কম, স্বল্প খরচ, ব্যাট টেস্ট কম। ইন্ডিয়ান চিনিটা আসাতে ওই কোম্পানির চিনির দাম কম চলে না। ডিলাররা বলছেন নিম্নমানের চিনি ভারতের, যা কোনো রকম পরীক্ষা ছাড়াই পৌঁছে যাচ্ছে ভোক্তার কাছে। ইন্ডিয়ান চিনি তো বানের ফানির মতো আসতেছে। দেশি চিনি শিল্পটা বাঁচায় রাখা হোক এবং ট্যাক্স কমানো হোক। এদিকে বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতি বলছে চোরা কারবারের সঙ্গে জড়িত অনেক রাঘব বোয়াল, যার কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। বর্ডার দিকে ঢুকলে এটা ঢাকা পর্যন্ত আসতে যে লাইন মেনটেন করে আসতেছে কিছু সংখ্যক সাথে ব্যবসায়ী এবং কিছু সংখ্যক যারা নাকি প্রশাসনিক কর্মকর্তা মিলগুলির বস্তা পাল্টায় পরিবর্তন করে এটাকে ভোক্তাদেরকে অলরেডি প্রতারণা করছে। মিল ইন্ডাস্ট্রি চলতে না পারে, তো এটা কি আমরা কি পার্শ্ববর্তী দেশ থেকে আমরা চোরাচালানের মাধ্যমে আনা জিনিসের উপর কি আমরা ডিপেন্ড করবো কিনা? জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 10 মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 13,36,000 টন, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রুশ ইউরেনিয়াম আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞা উদ্বেগ জাগাচ্ছে বাংলাদেশের জন্য। অতীতে দেখা গেছে মার্কিন নিষেধাজ্ঞা প্রভাবিত করে অন্য দেশকেও। তবে বিশ্লেষকরা মনে করেন নিজেদের কৌশলী কূটনীতির উপর নির্ভর করছে সবকিছু। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বহু বাধা পেরিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন পরীক্ষামূলক উৎপাদনে যাওয়ার দ্বার প্রান্তে, তখন পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের স্বাভাবিক প্রাপ্যতা নিয়ে উঁকি দিচ্ছে নতুন উদ্বেগ। আর এই উদ্বেগের নেপথ্যে রুশ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক এক আদেশ। কারণ নিজেদের নিষেধাজ্ঞা নানাভাবে অন্য দেশের উপর চাপিয়ে দেওয়ার বহু নজির রয়েছে যুক্তরাষ্ট্রের। জলজলে উদাহরণ আছে রূপপুরের বেলায়ও। 2022 সালের ডিসেম্বরে রূপপুরের মালামাল নিয়ে এলেও রুশ জাহাজ উরসা মেজর বাংলাদেশের বন্দরে ভিড়তে পারেনি কেবল মার্কিন নিষেধাজ্ঞার কারণে। সে বছর রাশিয়া স্বল্প মূল্যে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব দিলেও সে সুযোগ বাংলাদেশ নিতে না পারার অন্যতম কারণ ছিল একই শঙ্কা। যদিও নিয়মিতই রুশ জ্বালানি তেল আমদানি করছে প্রতিবেশী ভারত, আর এটিকেই উদাহরণ হিসেবে নিয়ে সমাধানের উপায় বাতলে দিচ্ছেন কূটনীতিকরা। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্তি দেখালো যে আমার অর্থনীতির জন্য এই তেল আমদানিটা খুব জরুরি, কারণ আমি যে পরিমাণ তেল আমদানি করি বিকল্প কোনো সূত্র থেকে আমি এটা সহজে আমদানি করতে পারবো না। এবং এই যুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করলো। আমাদের শিক্ষণীয় বিষয় হিসেবে একটা দৃষ্টান্ত। ভারত যেভাবে কাজটা করেছে, আমার ধারণা যেহেতু আমার জ্বালানি নিরাপত্তার খুব জরুরি একটা উপাদান হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এবং সেটাকে যদি যুক্তিগ্রাহ্যভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরতে পারি তাহলে এই বিষয়ে ছাড় পাওয়া সম্ভব। এখানে নির্ভর করে আমি কূটনৈতিকভাবে তাদের সাথে কতটা যুক্ত থাকতে পারছি, কতটা যুক্তি দিয়ে তাদেরকে আমরা বোঝাতে পারছি। তবে যদি মার্কিন নিষেধাজ্ঞার গ্যাড়াকলে আটকেই যায় রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানি, তখন কি উপায়? এভাবেই তো ডেসক্রিপশনটা তৈরি করা হয়েছে যাতে করে যদি ইন কেস ইভেন রাশিয়াও তো বন্ধ করে দিতে পারে। ইন দ্যাট কেস তাহলে কি আমাদের রিঅ্যাক্টর যে 80 বছর চলার কথা বা 60 বছর চলার কথা সেটা বন্ধ হয়ে যাবে। দেন উই ক্যান ইম্পোর্ট ফুয়েল ফ্রম আদার কান্ট্রিজ। আমাদের আশেপাশে তো অনেক আছে, ওয়াই নট চায়না, ওয়াই নট জাপান।
নিষেধাজ্ঞার বিষয়ে রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটম বলছে মার্কিন এই অবস্থান ব্যাহত করবে বৈশ্বিক পরমাণু শিল্পের স্থিতিশীলতা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই বাড়ল দেশের মানুষের মাথা পিছু আয়। এমন সাময়িক হিসাব দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস জানিয়েছে, চলতি অর্থবছর জিডিপির প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে 5.82%। ডলারের ঊর্ধ্বমুখী চাপে যখন অস্থির বৈদেশিক মুদ্রাবাজার, সংকোচনে আমদানি বাণিজ্য, ঠিক এমন কঠিন সময়ে মাথাপিছু আয় বাড়ার খবর দিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। সংস্থাটি 2023-24 অর্থ বছরের সাময়িক হিসাব বলছে, চলতি 2023-24 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে 2784 মার্কিন ডলারে। বিদেশি বিনিয়োগ আকর্ষণ আর দীর্ঘমেয়াদী নীতি কৌশল সাজাতে পারলে ঘুরে দাঁড়ানো জিডিপির প্রবৃদ্ধির গতি বাড়ানো সম্ভব বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বড় আকারে যে কর্মসংস্থান তৈরি, যেটার জন্য শিল্পায়ন, যেটার জন্য বিদেশি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি লাগবে, তো সেই পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। বিবিএস জানিয়েছে, চলতি অর্থ বছরের শেষে বাড়বে মোট দেশজ উৎপাদন, জিডিপির প্রবৃদ্ধিও। 2023-24 অর্থ বছরের জিডিপির প্রবৃদ্ধি হবে 5.82%। জানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সরকারি দপ্তরের ঘুষ দুর্নীতির বাস্তবতায় আটকে আছে এসএমই উদ্যোক্তাদের স্বপ্ন। এমন অভিযোগ শুনে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বাস্তবায়নে দরকারি সমস্ত অর্থের যোগান দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পপণ্য মেলা। দিনভর ক্রেতা বিক্রেতা আর কেনাকাটায় মুখর দেশীয় বাহারি পণ্য মেলে ধরা প্রতিটি স্টল, যেখানে এসে নিজেদের মুগ্ধতার কথা জানালেন দর্শনার্থীরা। সব ক্যাটাগরির প্রোডাক্টই আছে এখানে। তাঁত শিল্পের কিছু জিনিস আছে, এগুলো আমার খুব ভালো লাগে। খুবই ভালো, গুণগত মান। ক্রেতা টানতে মূল্য ছাড়ও দিচ্ছেন বাণিজ্য সম্প্রসারণে ব্যস্ত উদ্যোক্তারা। কিছু প্রোডাক্ট আছে 10 বছর গুনে ধরবে না, 100 থেকে 200 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এক্সপেকটেশন অনুসারে কাস্টমার পাচ্ছি। সপ্তাহব্যাপী আয়োজিত এই মেলার দ্বিতীয় দিন সোমবার বিকেলে এক সেমিনারে উদ্যোক্তারা মেলে ধরেন ঘুষ দুর্নীতি সহ তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতার ফিরিস্তি। ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও সরকারি যেসব ঘুষের ব্যাপার হয়, আমি এটা ডাইরেক্টলি বললাম, সেটাও কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর। যে ফান্ডগুলো দেওয়া হচ্ছে, কিন্তু জবাবদিহিতার জায়গায় আমরা কিন্তু জানি না নতুন কতজন মাইক্রো কটেজ বা এসএমইদেরকে দেওয়া হচ্ছে। এ সময় ডেপুটি গভর্নর প্রতিশ্রুতি দেন, এসএমই উদ্যোগ বাস্তবায়নে যত টাকা দরকার তা অর্থায়নের ব্যবস্থা করবে বাংলাদেশ ব্যাংক। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে ফান্ড আছে, অনেক ফান্ড আছে, প্রয়োজনে আমরা বাংলাদেশ ব্যাংক থেকে আরো অনেক বেশি ফান্ড বাড়াবো যদি প্রয়োজন হয়। আর অর্থ প্রতিমন্ত্রী জানান, অর্থনীতিকে টেকসই করতে নির্বাচনী ইশতেহারের প্রতিফলন থাকবে আগামীর বাজেটে। যেসব বিষয়গুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুযায়ী কিন্তু পরবর্তী প্রস্তাবিত বাজেটটি হবে। মেলায় অংশ নিয়েছে তৈরি পোশাক, পাটপণ্য, হস্তকারুশিল্প সহ বিভিন্ন খাতের 350 প্রতিষ্ঠান। মেলা শেষ হবে আগামী 25 মে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর তীব্র গরমে ক্ষতির মুখে পড়েছে পঞ্চগড়ের চা শিল্প। সময়মতো বৃষ্টি না হওয়ায় গাছে আসেনি পর্যাপ্ত কুড়ি। ভরা মৌসুমে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। মনিরুল ইসলামের ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। বিবর্ণ চা বাগান, ভরা মৌসুমেও গাছে আসেনি নতুন পাতা। কোনো কোনো বাগানে পোকার আক্রমণে কুঁকড়ে গেছে বয়স্ক পাতা। চলতি গ্রীষ্ম মৌসুমের খরতাপ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় পঞ্চগড়ের বেশিরভাগ চা বাগানে নতুন কুড়ি আসেনি। লাল মাকড়ের আক্রমণে অনেক বাগানের পাতা নষ্ট হয়ে গেছে। বাগান মালিকরা জানান, অতিরিক্ত সেচ ও কীটনাশক প্রয়োগ করেও সেচ রক্ষা হচ্ছে না। এ কারণে এবছর বড় লোকসানের শঙ্কায় তারা। তীব্র তাপদাহের জন্য চলে যাচ্ছে বাগানগুলো, পানি সেচ দেওয়ার পরও আটকানো যাচ্ছে না। এখন যে কীটনাশকের বাজার, চা বাগানে রোগবালাই, বিভিন্ন রকম মাকড়নাশক, পানি শূন্যতা, চা পাতা যেটা পাই অর্ধেক মূল্য হয় না, অর্ধেক মানে যেটা খরচ হয় অর্ধেকটাও পাচ্ছি না আমরা। এদিকে পাতার অভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো বন্ধের উপক্রম হয়েছে। চলতি মৌসুমে উৎপাদন অর্ধেকে নামার শঙ্কা সংশ্লিষ্টদের। প্রায় 28টি চা কারখানা চালু আছে, এর ভিতরে কাঁচা পাতার অভাবে প্রোডাকশন করতে পারতেছে না। তবে বাড়তি সেচ সহ উৎপাদন বাড়াতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় চা বোর্ড। খরা মোকাবেলার জন্য চা চাষিদেরকে পর্যাপ্ত সেচ দেওয়ার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং নির্ধারিত কীটনাশক প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। পঞ্চগড়ে প্রায় 10,000 একর জমিতে চা বাগান রয়েছে। আর বছরে 28টি প্রক্রিয়াজাতকরণ কারখানায় গড়ে চা উৎপাদন হয় 1,80,00,000 কেজি চা।
সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রুশ ইউরেনিয়াম আমদানিতে উদ্বেগ জাগাচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। বাংলাদেশকে কৌশলী কূটনীতি গ্রহণের আহ্বান বিশ্লেষকদের। চীন জাপানও হতে পারে বিকল্প আমদানির পথ। মূল বাজেটের 5 ভাগের 1 ভাগই ব্যাংক ঋণ, চাপ ফেলবে বাণিজ্যে, দাবি ব্যবসায়ীদের। থাকছে তথ্য প্রযুক্তি খাতের কর ছাড় সুবিধা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এবং চোরাই পথে আসা ভারতীয় চিনিতে 6 লাখ বাজার, বস্তায় ভরে নতুন ব্র্যান্ড। জড়িত রাঘব বোয়াল সহ সরকারি কর্মকর্তারাও, দাবি ব্যবসায়ী সমিতির। চিনি শিল্পে ধসের আশঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের। পর সময় সংবাদ, সঙ্গে থাকবেন জান্নাতুল সাদিয়া। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।